বাংলাদেশ বার কাউন্সিল আদর্শ বিধিমালা 1972। বাংলাদেশ বার কাউন্সিল একটি বিধিবদ্ধ, সংবিধিবদ্ধ বা স্বায়ত্তশাসিত বা চিরস্থায়ী যৌথ প্রতিষ্ঠান বা সংস্থা। এটি প্রেসিডেন্ট অর্ডার বা অধ্যাদেশ দিয়ে গঠিত হয় বলে এটি বিধিবদ্ধ বা সংবিধিবদ্ধ সংস্থা বলে। বার কাউন্সিল নিয়ন্ত্রণ করে সরকার, কিন্তু এর কার্যক্রম পরিচালনা করে বার কাউন্সিল, তাই এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলে। বার কাউন্সিল 3 ধরনের সংগঠন থাকবে, এই কারণে একে যৌথ প্রতিষ্ঠান বলে। যথা যে 3 ধরনের প্রতিষ্ঠান থাকবে, বার কাউন্সিল সম্পূর্ণ বাংলাদেশে একটি, বার অ্যাসোসিয়েশন সম্পূর্ণ বাংলাদেশে 81টি, বার কাউন্সিল ট্রাইব্যুনাল বা বার কাউন্সিল এক বা একাধিক গঠন করা যায়। পূর্বে তিনটির বেশি গঠন করা যেত না। বার কাউন্সিল 1972 সালের 17 মে সর্বপ্রথম প্রকাশিত, প্রতিষ্ঠিত বা প্রণীত বা পাশ হয়। তাই বার কাউন্সিল 1972 সালের 17 মে সর্বপ্রথম প্রকাশিত, প্রতিষ্ঠিত, প্রণীত বা পাশ হয়। 46 নং প্রেসিডেন্ট অর্ডার বা অধ্যাদেশের মাধ্যমে পাশ হয়। বার কাউন্সিল কার্যকর হয় বা বলবৎ হয় 1971 সালের 26শে মার্চ। বার কাউন্সিল 1946টি, বিধি আছে মোট 101টি। আর পেশাগত আচরণের বিধি নিয়ে অধ্যায় আছে 4টি। বার কাউন্সিল ধারা অনুচ্ছেদগুলো পরিবর্তন করতে পারে সরকার, আইনসভা বা জাতীয় সংসদ বা পার্লামেন্ট। তাই বার কাউন্সিলের ধারা অনুচ্ছেদগুলো পরিবর্তন করতে পারে সরকার, আইনসভা, জাতীয় সংসদ ও পার্লামেন্ট। বাংলা ও ইংরেজি নিয়ে কোনো সাংঘর্ষিকতা তৈরি হলে বাংলা গ্রহণযোগ্য হবে। বিধিগুলো পরিবর্তন করতে পারে বাংলাদেশ বার কাউন্সিল। আদেশগুলো পরিবর্তন করতে পারে বাংলাদেশ মহামান্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আদেশগুলো যে বিধিগুলো আছে, মানে অনুচ্ছেদগুলো যে বিধিগুলো আছে, এই বিধিগুলো পরিবর্তন করতে পারবে বাংলাদেশ মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট। হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট একসঙ্গে থাকলে আদি ইখতিয়ার হাইকোর্ট এর থাকায় হাইকোর্ট প্রাধান্য ও অগ্রাধিকার পাবে। যদি কোনো প্রশ্ন সম্মুখীন হয় যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আদি ইখতিয়ার, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট যদি একসঙ্গে থাকে, তাহলে আদি ইখতিয়ার হিসেবে কোন কোর্ট প্রাধান্য পাবে? সেক্ষেত্রে হাইকোর্ট প্রাধান্য পাবে। আমরা জানি যে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দুটো বিভাগ আছে, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ। তো এখন যদি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যদি একসঙ্গে থাকে, তাহলে আদি ইখতিয়ার কোর্ট হিসেবে আদালত, সেটাই আদালত, হাইকোর্ট হচ্ছে সেটা প্রাধান্য পাবে। বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা বা স্ট্যাটুটরি বডি বা অটোনমাস বডি, সুতরাং এটি নিয়ন্ত্রণ করে সরকার। তাই বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা বা স্ট্যাটুটরি বডি বা অটোনমাস বডি, সুতরাং এটি নিয়ন্ত্রণ করে সরকার। বার কাউন্সিল একটি বিশেষ আইন বা মৌলিক আইন বা প্রসিডিউরাল ল। 1 জুলাই থেকে 3 বছরের জন্য নির্বাচনের মাধ্যমে বার কাউন্সিলের কমিটি গঠন করা হয়। তবে এর পূর্বে অবশ্যই 31শে মের মধ্যে বার কাউন্সিল এর নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনের 30 দিন পূর্বে ভোটার হবার জন্য বা অ্যাসোসিয়েশন আবেদন করতে হবে। মানে নির্বাচনের 30 দিন পূর্বে ভোটার হবার জন্য বা অ্যাসোসিয়েশনে আবেদন করতে হবে। ভোটার হবার 10 দিন পূর্বে অবশ্যই ভোটার তালিকা গেজেট আকারে প্রকাশ করতে হবে। মানে ভোটার হবার 10 দিন পূর্বেই অবশ্যই ভোটার তালিকা গেজেট আকারে প্রকাশ করতে হবে। বার কাউন্সিল বা সংস্থা নির্বাচন হয় 3 বছর পর পর। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন হয় 3 বছর পর পর। আর বার অ্যাসোসিয়েশন বা সমিতি নির্বাচন হয় 1 বছর পর পর। অনুচ্ছেদ
2 এ বা 2 ক অ্যাডভোকেট, মানে অর্থাৎ অনুচ্ছেদ 2 এ বা 2 ক অ্যাডভোকেট, যিনি বার কাউন্সিলের তালিকাভুক্ত ব্যক্তি তিনি অ্যাডভোকেট। তাহলে 2 কতে 2 ক অনুচ্ছেদে অ্যাডভোকেট সম্পর্কে অ্যাডভোকেট কি এটা বলা আছে যে 2 ক, যে যিনি বার কাউন্সিলের তালিকাভুক্ত ব্যক্তি তিনি অ্যাডভোকেট, এটা বলা আছে 2 কতে। একজন অ্যাডভোকেট বাংলাদেশের সকল বিচারিক আদালতের ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করার ক্ষমতা রাখেন, এটা বলা আছে অনুচ্ছেদ 19। তো অনুচ্ছেদ যদি এখন বলা হয় যে অ্যাডভোকেট কি আছে, অ্যাডভোকেট আছে বাংলাদেশ বার কাউন্সিল আদেশ ও বিধিমালা 1972-এর 2 কতে অ্যাডভোকেট সম্পর্কে বলা আছে। তো অ্যাডভোকেটরা কি করতে পারে সেটা বলা আছে 19, অর্থাৎ একজন অ্যাডভোকেট বাংলাদেশের সকল বিচারিক আদালত ও ট্রাইব্যুনালে এই মামলা পরিচালনা করার ক্ষমতা রাখেন, এটা বলা আছে 19 অনুচ্ছেদে। তাহলে আমরা অ্যাডভোকেট সম্পর্কে, অ্যাডভোকেটের ক্ষমতা হলো 19 অনুচ্ছেদ, আর অ্যাডভোকেটের সংখ্যা আছে 2 কতে। তো অনুচ্ছেদ 2 ডবল ক অর্থাৎ ক মানে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল 3 ধরনের হবে, সেটা হচ্ছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ও অ্যাটর্নি জেনারেল। আর সরকারি মামলা পরিচালনা করার ক্ষমতা সম্পূর্ণ প্রত্যেকটি ব্যক্তি হলে অ্যাটর্নি জেনারেল অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সরকারি মামলা যেগুলো হয় পিবি যেটাকে বলে পাবলিক প্রসিকিউটর। তাহলে এটা আছে অ্যাডভোকেট আছে 2 ক, আর 2 ডবল ক এটা আছে হলো অ্যাটর্নি জেনারেল। তাহলে সরকারি মামলা পরিচালনা করার ক্ষমতা সম্পূর্ণ প্রত্যেকটি ব্যক্তি অ্যাটর্নি জেনারেলের অন্তর্ভুক্ত হবে। সরকারি উকিল মানে হলো অ্যাটর্নি জেনারেল। তো অনুচ্ছেদ 2 খ এখানে আছে বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশন। 2 খতে আছে বার কাউন্সিল বা বার অ্যাসোসিয়েশন। তো আইনজীবীদের নিয়ে গঠিত সমিতিকে বার অ্যাসোসিয়েশন বলা হয়। আইনজীবীদের নিয়ে গঠিত সংস্থাকে বার কাউন্সিল বলা হয়। তাই আইনজীবীদের নিয়ে গঠিত সমিতিকে বার অ্যাসোসিয়েশন বলা হয়, আর আইনজীবীদের নিয়ে গঠিত সংস্থাকে বার কাউন্সিল বলে। বাংলাদেশ 2 ধরনের বার অ্যাসোসিয়েশন থাকবে, একটা হলো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, আর হলো স্থানীয় বার অ্যাসোসিয়েশন। একটি জেলায় এক বা একাধিক বার অ্যাসোসিয়েশন থাকতে পারে। স্থানীয় বার অ্যাসোসিয়েশন কখনোই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হবে না। তার মানে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনটা আলাদা, আর যেগুলো জেলাভিত্তিক বার অ্যাসোসিয়েশন সেগুলো হচ্ছে আলাদা। যেগুলো জেলাভিত্তিক সেটা হলো স্থানীয় বার অ্যাসোসিয়েশন, আর সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন আলাদা। যেমন একটা জেলায় বিভিন্ন বার অ্যাসোসিয়েশন থাকতে পারে, যেমন ঢাকা জেলায় বার অ্যাসোসিয়েশন আছে 2টা, যেমন ঢাকা বার আছে 2টা, যেমন ঢাকা জজ কোর্টে আছে, ঢাকা জজ কোর্টে যেটা আছে এটা হচ্ছে যে আইনজীবীদের নিয়ে সমিতি বার অ্যাসোসিয়েশন। আর সুপ্রিম কোর্ট যেহেতু ঢাকাতে অবস্থিত, সুপ্রিম কোর্টে আছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। তো এক জেলায় এক বা একাধিক বার অ্যাসোসিয়েশন থাকতে পারে। স্থানীয় বার অ্যাসোসিয়েশন কখনো সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অন্তর্ভুক্ত হবে না। বার কাউন্সিল সর্বশেষ সংশোধন করা হয় 2010 সালের 10ই ডিসেম্বর। তো বার কাউন্সিল সর্বশেষ সংশোধন করা হয় 2010 সালের 10ই ডিসেম্বর। আর বাংলা হচ্ছে 1419 সালের 26শে অগ্রহায়ণ। বাংলাটা আসতে পারে যে বার কাউন্সিল সর্বশেষ সংশোধন করা হয় 2010 সালের 10ই ডিসেম্বর, আর বাংলা হচ্ছে 1419 26শে অগ্রহায়ণ। তো 3 নম্বর অনুচ্ছেদ বলা আছে বার কাউন্সিল একটি যৌথ প্রতিষ্ঠান যার চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে। 3 নম্বর অনুচ্ছেদে বলা আছে বার কাউন্সিল একটি যৌথ প্রতিষ্ঠান যার চিরস্থায়ী উত্তরাধিকারী থাকবে। আর অনুচ্ছেদ 3-2 বলা আছে বার কাউন্সিল স্থাবর অস্থাবর সম্পত্তি ধারণ করতে পারবে, চুক্তি করতে পারবে। মানে বার কাউন্সিল কি করতে পারবে, বার কাউন্সিল কি কাজ করতে পারবে, এটা বলা আছে 3-2 অনুচ্ছেদে। তো বার কাউন্সিল স্থাবর অস্থাবর সম্পত্তি গ্রহণ করতে পারবে, তারপরে চুক্তি করতে পারবে, অন্যের বিরুদ্ধে মামলা করতে পারবে, নিজের নামে মামলা হলে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। এক কথায় আইনজীবী হিসেবে কোনো ব্যক্তির আইন পেশার শুরু থেকে শেষ পর্যন্ত বার কাউন্সিল নিয়ন্ত্রণ করে। বিধায় বার কাউন্সিল সমগ্র বাংলাদেশের আইনজীবীদের অভিভাবক বলা হয়। তাহলে একজন আইনজীবী হিসেবে কোনো ব্যক্তির আইন পেশার শুরু থেকে শেষ পর্যন্ত বার কাউন্সিল নিয়ন্ত্রণ করে, বিধায় বার কাউন্সিলকে বলা হয় আইনজীবীদের অভিভাবক। পদাধিকার বলে বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল একজন, অর্থাৎ বার কাউন্সিলের যে সভাপতি কার্যকারী কমিটি থাকে এটা সভাপতি থাকে। পদাধিকার বলে বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল সভাপতি। আর সমগ্র বাংলাদেশের আইনজীবীদের মধ্যে থেকে নির্বাচিত হয় 7 জন, অর্থাৎ 15 সদস্য বিশিষ্ট বাংলাদেশ বার কাউন্সিলের কার্যকারী কমিটি থাকে। এই কমিটির মধ্যে
যে অ্যাটর্নি জেনারেল থাকে তিনি পদাধিকার বলার সভাপতি থাকে। আর সমগ্র বাংলাদেশের আইনজীবীদের মধ্যে থেকে হলো 7 জন, আর অঞ্চল ভিত্তিক আইনজীবীদের মধ্যে থেকে নির্বাচিত হয় 7 জন, এই সর্বমোট 15 জন। তাহলে নির্বাচিত হয় 14 জন, আর পদাধিকার বলা হচ্ছে 1 জন, এই সর্বমোট হচ্ছে এই 15 জন। তাহলে আমরা যদি প্রশ্ন হয় যে নির্বাচিত সদস্য সংখ্যা কত, 14 জন, আর অনির্বাচিত সদস্যের সংখ্যা 1 জন। অনুচ্ছেদ 5 ক এখানে বলা আছে বার কাউন্সিলের সদস্য পদ, মানে কোনো অ্যাডভোকেট একাধারে 2 বারের অধিক বার কাউন্সিলের সদস্য পদ গ্রহণ করতে পারবে না। অর্থাৎ কোনো সদস্য উপযোগী 2 বারের বেশি বার কাউন্সিলের কার্যালয়ে অবস্থান করতে পারবে না। তো অনুচ্ছেদ 5 কতে বলা আছে যে বার কাউন্সিলের সদস্য পদ কোনো অ্যাডভোকেট একাধারে 2 বছরের অধিক বার কাউন্সিলের সদস্য পদ গ্রহণ করতে পারবে না। অর্থাৎ কোনো সদস্য উপযোগী 2 বারের বেশি বার কাউন্সিলের কার্যালয়ে অবস্থান করতে পারবে না। তারপর অনুচ্ছেদ 6 চেয়ারম্যান বা সভাপতি ও ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি, মানে চেয়ারম্যান বা সভাপতি, ভাইস চেয়ারম্যান বা সভাপতি, অর্থাৎ চেয়ারম্যান যিনি তিনি হলো সভাপতি, আর ভাইস চেয়ারম্যান যিনি তিনি হলো সহসভাপতি। বার কাউন্সিলের চেয়ারম্যান বা সভাপতি ও ভাইস চেয়ারম্যান, বার কাউন্সিলের চেয়ারম্যান বা সভাপতি, ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি হবেন। পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল হবেন বার কাউন্সিলের চেয়ারম্যান বা সভাপতি। আর বার কাউন্সিলের সদস্যগণের মাধ্যমে নির্বাচিত 1 জন হবেন ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি। কোনো ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি পদ শূন্য হলে নির্বাচনের সদস্যগণের মধ্যে থেকে, মানে অর্থাৎ নির্বাচনের যে সদস্যগণ প্রতিনিধিত্ব করছে বা বেশি ভোট পাইছে তাদের মধ্যে থেকে পুনরায় নির্বাচনের মাধ্যমে ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি পদ নির্বাচন করা হবে। তো কোনো ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি পদ শূন্য হলে নির্বাচিত সদস্যগণের মধ্যে থেকে পুনরায় নির্বাচনের মাধ্যমে ভাইস চেয়ারম্যান বা সহসভাপতি নির্বাচিত করা হবে। কোনো সদস্য পদ শূন্য হলে তালিকাভুক্ত সদস্যগণের মধ্যে থেকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবেন পরবর্তী সদস্য। অর্থাৎ কোনো সদস্য পদ যদি শূন্য হয় তাহলে তালিকাভুক্ত সদস্যগণের মধ্যে থেকে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হবেন পরবর্তী সদস্য। তো 2012 সালের 10 ডিসেম্বর বাংলা 26 অগ্রহায়ণ 1419 সালে 44 নং আইন দ্বারা প্রতিস্থাপিত হয়। সরকার জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ, সরকার জেলা জজ বা অতিরিক্ত জেলা জজের মধ্যে থেকে বিচার বা বিচার বিভাগীয় ব্যক্তিবর্গের মধ্যে থেকে বার কাউন্সিলের সচিব বা সেক্রেটারি নিয়োগ দেন। এটা বলা আছে অনুচ্ছেদ 6 কতে। তাহলে অনুচ্ছেদ 6 কতে হলো সরকার জেলা বা অতিরিক্ত জেলা জজের মধ্যে থেকে বা বিচার বিভাগীয় ব্যক্তিবর্গের মধ্যে থেকে বার কাউন্সিলের সচিব বা সেক্রেটারি নিয়োগ দেবেন। এটা বলা আছে 6 কতে। তো অনুচ্ছেদ 8 যে বছর বার কাউন্সিল নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হবে সেই বছরের 31 মে মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো বার কাউন্সিল গ্রুপভিত্তিক নির্বাচনের জন্য সদস্য সংখ্যা 7 জন হবে, আর ফর্ম হবে 5 জনের। তো বার কাউন্সিলের গ্রুপভিত্তিক নির্বাচনের জন্য সদস্য সংখ্যা হবে 7 জন, আর ফর্ম হবে 5 জনের। তো নির্বাচনের মনোনয়ন ফি হবে 1000 টাকা। নির্বাচনের 45 দিন পূর্বে তফসিল ঘোষণা করতে হবে। যাচাই বাছাই সময়কাল থাকবে 7 দিন। এটা হলো অনুচ্ছেদ 8 বলা আছে যে বছর বার কাউন্সিল নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হবে সেই বছর 31 মের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে বার কাউন্সিল গ্রুপভিত্তিক নির্বাচনের জন্য সদস্য সংখ্যা হবে 7 জন, আর ফর্ম হবে 5 জনের। তো নির্বাচনের মনোনয়ন ফি হলো 1000 টাকা। নির্বাচনের 45 দিন পূর্বেই তফসিল ঘোষণা করতে হবে। তো যাচাই বাছাই সময়কাল হবে 7 দিন। অনুচ্ছেদ 10 বার কাউন্সিলের কার্যাবলী। বার কাউন্সিলের কী কী কার্যাবলী আছে সেগুলো হচ্ছে অ্যাডভোকেটের তালিকা। বার কাউন্সিল কার্যাবলীর মধ্যে আছে যে অ্যাডভোকেটদের তালিকাভুক্তিকরণ এবং এই উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া, সনদ প্রদান করা এবং কোনো অ্যাডভোকেটকে তালিকা থেকে বাদ দেওয়া। তাহলে 10 নম্বরে 10 অনুচ্ছেদে আছে বার কাউন্সিলের কার্যক্রম। কার্যক্রমের মধ্যে আছে যে অ্যাডভোকেটদের তালিকাভুক্তিকরণ এবং এই উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া, মানে অর্থাৎ অ্যাডভোকেটদের তালিকাভুক্তিকরণের জন্য 3 ধাপে পরীক্ষা নেওয়া হয়, এমসিকিউ, রিটেন এবং ভাইভা। এই উদ্দেশ্যে পরীক্ষা নেওয়া 3 ধাপে পরীক্ষা নেওয়া হয়, সনদ প্রদান করা হয় এবং কোনো অ্যাডভোকেটকে তালিকা থেকে যদি বাদ দেওয়া প্রয়োজন হয়, কোনো যদি আচরণের যদি দায় যদি অভিযুক্ত হয় তাহলে সেক্ষেত্রেও বার কাউন্সিল তার সদস্যপদ বাতিল করতে পারে। অ্যাডভোকেটদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণের জন্য বিচার ও শাস্তি দেয় হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। তারপরে অ্যাডভোকেট আচার আচরণ নৈতিকতা নির্ধারণ করে দেয় যে কী ধরনের আচার আচরণ বা নৈতিকতা থাকা দরকার।
আইন শিক্ষা উন্নয়ন করা, মানে আইন পেশায় আইন শিক্ষা কীভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করে। বার কাউন্সিল সদস্যপদের নির্বাচনের আয়োজন করা, মানে তো বার কাউন্সিলের যে বার কাউন্সিল সদস্যদের কার্যকরী সদস্যপদ ধরে রাখার জন্যে, যেহেতু আমরা জানি যে 3 বছর পর করে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়, 14 জন সদস্য নির্বাচিত হয়, এগুলো জন্য নির্বাচনের আয়োজন করা। আর 11 অনুচ্ছেদে আছে বার কাউন্সিলের কমিটি। তো বাংলাদেশ বার কাউন্সিলের 11 অনুচ্ছেদে কমিটি আছে। সেই কমিটিগুলো আছে হচ্ছে, যে কমিটিগুলো আছে এটা হচ্ছে নির্বাহী কমিটি, মানে এক্সিকিউটিভ কমিটি। এটার সদস্য সংখ্যা হয় 5 জন। বার কাউন্সিলের সদস্য মধ্য থেকে নির্বাচিত হয়, অর্থাৎ বার কাউন্সিল যে 14 জন সদস্য নির্বাচিত হয় তার মধ্যে থেকে 5 জনকে নির্বাচন করা হয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে। তারপর আর্থিক কমিটি, মানে ফাইন্যান্স কমিটি, এটার সদস্য সংখ্যা 5 জন। এটাও ওই যে 14 জনের মধ্যে থেকে নির্বাচিত করা হয়। তারপর আইন শিক্ষা কমিটি, এটা হচ্ছে লিগ্যাল এডুকেশন কমিটি, মানে সদস্য সংখ্যা 9 জন হয়। মানে এই কমিটিতে 9 জন থাকে। নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে 5 জন। আর আইন কলেজ বা আইন বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকতা, আইন শিক্ষকতার কাছে যারা নিয়োজিত, তাদের মধ্যে থেকে নেওয়া হয় 4 জন। এই 4 জনের মধ্যে থেকে 2 জন হবে বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় আইন বিভাগ থেকে, এবং বাকি 2 জন তালিকাভুক্ত আইনজীবীদের মধ্যে থেকে। অর্থাৎ 4 জনের মধ্যে 2 জন থাকবে যারা আইন পেশায় অর্থাৎ যারা বিভিন্ন আইন শিক্ষার কাজে যারা সম্পৃক্ত, অর্থাৎ শিক্ষক, তাদের মধ্যে থেকে 2 জন। আর 2 জন তালিকাভুক্ত অ্যাডভোকেটের মধ্যে থেকে 2 জন, এই সর্বমোট 9 জন। অর্থাৎ আইন শিক্ষা কমিটিতে মোট সদস্য সংখ্যা হচ্ছে 9 জন। 5 জন হচ্ছে নির্বাচিত, 2 জন হচ্ছে মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, আর 2 জন হচ্ছে তালিকাভুক্ত, অর্থাৎ বার কাউন্সিলের যে তালিকাভুক্ত কমিটি লোক আছে, তালিকাভুক্ত যে সদস্য আছে বা অ্যাডভোকেট আছে, তাদের মধ্যে থেকে 2 জন, সর্বমোট 9 জন। তো 5 জন সদস্য, 2 জন শিক্ষক, 2 জন আইনজীবী, তালিকাভুক্ত অ্যাডভোকেট। আর 11 খ অনুচ্ছেদে বলা আছে যে তালিকাভুক্ত কমিটি মানে ইনরোলমেন্ট কমিটি, মানে 2-এর খতে বলা আছে ইনরোলমেন্ট কমিটি, যে ইনরোলমেন্ট কমিটির মধ্যে, মানে যারা ইনরোলমেন্ট কমিটি তারা ওই তালিকাভুক্ত অ্যাডভোকেট তালিকাভুক্ত পরীক্ষা নেয়। এটা 2012 সালে 1 নং আইন দ্বারা প্রতিস্থাপিত হয়। তাহলে যদি এরকম প্রশ্ন আসে যে ইনরোলমেন্ট কমিটি কত সালে প্রতিস্থাপিত হয় এবং কতজন সদস্য, এটা প্রতিষ্ঠিত হয় 2012 সালের 1 নং আইন দ্বারা প্রতিস্থাপিত হয় ইনরোলমেন্ট কমিটি, এবং এটার সদস্য সংখ্যা হচ্ছে 5 জন। এটা কত সাল? 2012 সালে। তো এই 5 জন যে থাকবে মানে ইনরোলমেন্ট কমিটির মধ্যে, তাদের নির্বাচিত করবে কে? এটা হচ্ছে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত আপিল বিভাগের 1 জন বিচারপতি। অর্থাৎ এই ইনরোলমেন্ট কমিটির 5 জনের মধ্যে এই 5 জনকে প্রধান বিচারপতি নিয়োগ দিবে। এটার মধ্যে একজন হবে আপিল বিভাগের বিচারপতি বা তালিকাভুক্ত কমিটির চেয়ারম্যান বা সভাপতি, মানে অর্থাৎ আপিল বিভাগের যে বিচারপতি থাকবে উনি হবে ওই ইনরোলমেন্ট কমিটির সভাপতি। আর প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত হাইকোর্ট বিভাগের 2 জন বিচারপতি। তাহলে আপিল বিভাগের, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে 3 জন আসতেছে। হাইকোর্ট বিভাগ মানে আপিল বিভাগের 1 জন বিচারপতি, তিনি হচ্ছে সভাপতি। আর হাইকোর্ট বিভাগের আমরা জানি যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের 2টা ভাগ আছে, একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ। তাহলে আপিল বিভাগটা হচ্ছে সর্বোচ্চ। এই আপিল বিভাগের হবে 1 জন, যিনি হবে সভাপতি বা চেয়ারম্যান ইনরোলমেন্ট কমিটি। আর হাইকোর্ট বিভাগ থেকে 2 জন বিচারপতি, 3 জন। আর অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে তালিকাভুক্ত কমিটির সদস্য, এবং এটি অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে তালিকাভুক্ত কমিটির সদস্য থাকবে। তাহলে 4 জন হচ্ছে। আর বার কাউন্সিল নির্বাচিত সদস্যগণের মধ্যে থেকে মন্ত্রী 1 জন হবে তালিকাভুক্ত কমিটির সদস্য। অর্থাৎ ওই নির্বাচিত 14 জনের মধ্যে 1 জন থাকবে। তারপর পদাধিকার বলে থাকবে অ্যাটর্নি জেনারেল, যিনি সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি। আর হাইকোর্ট বিভাগের 2 জন, এবং আপিল বিভাগের, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের 1 জন। ইনরোলমেন্ট কমিটির মধ্যে থাকবে হচ্ছে সর্বমোট 5 জন সদস্য। এই 5 জন সদস্য নির্বাচিত করবে হচ্ছে 3 জন নির্বাচিত করে প্রধান বিচারপতি, আর বাকি 3 জন পদাধিকার বলে হবে। এটা হচ্ছে 11 খ ইনরোলমেন্ট কমিটি। আর তাহলে আমাদের দেখতে পাই যে আপিল বিভাগ থেকে 1 জন, হাইকোর্ট বিভাগ থেকে 2 জন, অ্যাটর্নি জেনারেল 1 জন, সদস্য 1 জন, এই সর্বমোট 5 জন। তালিকাভুক্তির জন্য কত বছরের আইন পেশায় অভিজ্ঞ আইনজীবীর নিকট থেকে 6 মাস আইন চর্চায় নিয়োজিত থাকতে হবে। মানে তালিকাভুক্তির জন্য কত বছর আইন পেশায় অভিজ্ঞ আইনজীবীর নিকটে থাকতে হবে, এটা হচ্ছে 6 মাসের জন্য। অর্থাৎ আপনি যদি আইনজীবী পরীক্ষা দেন, তাহলে আপনাকে কমপক্ষে 6 মাসের কোনো আইনজীবীর
নিকটে শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে। এই সময়ের মধ্যে 5টি দেওয়ানি মামলা ও 5টি ফৌজদারি মামলা, মোট 10টি মামলার অভিজ্ঞতা অর্জন করতে হবে। মানে অর্থাৎ এই 6 মাসের মধ্যে আপনি 5টি দেওয়ানি মামলা এবং 5টি ফৌজদারি মামলা অর্থাৎ 10টা মামলার অভিজ্ঞতা অর্জন করতে হবে। হাইকোর্টে প্র্যাকটিস করতে হলে ন্যূনতম 25টি মামলা নিম্ন আদালতে আইন পেশার অভিজ্ঞতা থাকতে হবে। যদি আপনি হাইকোর্টে পরীক্ষা দেন তাহলে আপনাকে কমপক্ষে 25টি মামলার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। তালিকাভুক্তি পরীক্ষা পাশ করার পর 6 মাসের মধ্যে সার্টিফিকেট অর্জন করতে ব্যর্থ হলে তার সনদ বাতিল করা হবে। অর্থাৎ আপনি আইনজীবী পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ এমসিকিউ লিখিত এবং ভাইভা পরীক্ষা দিয়ে এবং আপনি তালিকাভুক্ত অ্যাডভোকেট হয়েছেন বা বাংলাদেশ বার কাউন্সিল তালিকাভুক্ত অ্যাডভোকেট হয়েছেন। এখন আপনি যদি 6 মাসের মধ্যে যদি আপনার সার্টিফিকেট সংগ্রহ না করেন তাহলে আপনার সদস্যপদ অর্থাৎ অ্যাডভোকেটের যে সদস্যপদ বাংলাদেশ বার কাউন্সিল থেকে সেটা বাতিল হয়ে যেতে পারে। তালিকাভুক্তির জন্য সচিব বরাবর 2400 টাকা জমা দিতে হবে। অতিরিক্ত ফি বা বাৎসরিক ফি 200 টাকা দিতে হবে। মানে অর্থাৎ তালিকাভুক্তির জন্য মানে অর্থাৎ আপনি তালিকাভুক্ত হওয়ার পর 2400 টাকা সচিব বরাবর জমা দেবেন এবং অতিরিক্ত বাৎসরিক ফি 200 টাকা করে জমা দেবেন। বার কাউন্সিল তার প্রয়োজন মতো যত খুশি তত সংখ্যক কমিটি গঠন করতে পারবে। বার কাউন্সিল সকল কমিটির সচিব হবে পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব। 1921 হাইকোর্ট বিভাগে আইন পেশা করার জন্য 3টি যোগ্যতা থাকতে হবে। মানে হাইকোর্ট বিভাগে আইন পেশা করার জন্য 3টি যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ যেহেতু এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে ইনরোলমেন্ট কমিটি, এবং পাশাপাশি ইনরোলমেন্ট কমিটি কি করবে বা কি কাদেরকে নিয়ে গঠিত হবে, সেই সাথে এখানে 21 নম্বর অনুচ্ছেদটা যোগ হয়েছে। সেখানে হচ্ছে যে হাইকোর্ট বিভাগে আইন পেশা করার জন্য 3টি যোগ্যতা থাকতে হবে। তা হাইকোর্ট বিভাগে আইন পেশা করার জন্য 3টি যোগ্যতা কি কি, সেটা হচ্ছে যে বাংলাদেশের কোনো অধীনস্থ আদালতের ন্যূনতম 2 বছর আইন পেশার অভিজ্ঞতা থাকতে হবে, অথবা আইনে সম্মান পাওয়া বা বাংলাদেশের বাইরে কোনো আদালতে কোনো সনদ অর্জন করতে হবে। অর্থাৎ বাংলাদেশের কোনো অধীনস্থ আদালতে অন্যতম 2 বছর আইন পেশার অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট অর্থাৎ হাইকোর্টে যদি আইন পেশায় নিযুক্ত হতে চান তাহলে আপনাকে যে শর্তগুলো পূরণ করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে নিম্ন আদালতে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং এই সময় আপনার কমপক্ষে 25টি মামলা অভিজ্ঞতা থাকতে হবে। আর খ নম্বর হচ্ছে অ্যাডভোকেট হিসেবে আইন পেশায় নিযুক্ত থাকতে হবে বা ব্যারিস্টারও এর অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আপনাকে আইন পেশায় নিযুক্ত অবশ্যই থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে এটা। 3 নম্বর শর্ত হচ্ছে বার কাউন্সিলের অন্যতম শর্তাবলী পূরণ করতে হবে। তাহলে হাইকোর্টে যদি আপনি অন্তর্ভুক্তি হতে চান বা হাইকোর্টে যদি আপনি হাইকোর্টের সদস্যপদ যদি আপনি নিতে চান তাহলে আপনাকে এই 3টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। আর বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা তো সবার জানা আছে। ন্যূনতম বয়স হবে 21 বছর হতে হবে। আর 1987-1 অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা। অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা কি কি, মানে আপনি হাইকোর্টে অন্তর্ভুক্তি হওয়ার জন্য কোন 3টে শর্ত পূরণ করতে হবে, পাশাপাশি অ্যাডভোকেট হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা দরকার সেটা থাকতে হবে। সেটা 87-1 এটা আছে, 87-1 অনুচ্ছেদে যে হচ্ছে অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা কি কি, এটা বাংলাদেশের নাগরিক হতে হবে অবশ্যই 100%। আর ন্যূনতম বয়স হতে হবে 21 বছর। আর বয়সের সর্বোচ্চ এর সময়সীমাও নাই, মানে এখন 21 বছর সর্বনিম্ন, আর এর উপরে কত হবে এটার কোনো সময়সীমা নেই। আর আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে। আর বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত, মানে আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যে কলেজগুলো বাংলাদেশ বার কাউন্সিল স্বীকৃতি দিয়েছে সেই কলেজগুলো থেকে বা সেই বিশ্ববিদ্যালয় হতে আপনাকে বার কাউন্সিলের অর্থাৎ আপনাকে LLB ডিগ্রি অর্জন করতে হবে। আর সেই LLB ডিগ্রি অর্জন করবেন এমন বিশ্ববিদ্যালয় বা এমন কলেজে যে কলেজটা বাংলাদেশ বার কাউন্সিল অনুমোদন দিয়েছে। অ্যাডভোকেট তালিকাভুক্তি পরীক্ষা পাশ করতে হবে। অর্থাৎ আপনার যে LLB পাশ করার পর তারপর আপনি অ্যাডভোকেট পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে করতে হবে। এই পরীক্ষায় অর্থাৎ ইনরোলমেন্ট কমিটির আন্ডারে আমরা যে পরীক্ষা নেবে সেই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল যে পরীক্ষা নেবে সেই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর নিবন্ধন ফি দিতে হবে এবং বার কাউন্সিলের অন্যান্য শর্তাবলী পূরণ করতে হবে। তো 1921-1 ক, মানে 1921-1 ক অনুচ্ছেদে বলা আছে মুক্তারগণে অ্যাডভোকেট হতে পারবেন একজন ব্যক্তি 7 বছর মুক্তার হিসেবে কাজ করলে এবং আইন বিষয়ে ডিগ্রি অর্জন করলে তাকে তালিকাভুক্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ একজন মুক্ত যদি 7 বছর কাজ করা মুক্তার হিসেবে সেও এই অ্যাডভোকেট তালিকাভুক্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। আর 27-3 অনুচ্ছেদে বলা আছে অ্যাডভোকেট হওয়ার অযোগ্যতা,
মানে আপনার তো যোগ্যতা এখন বললাম, এখন হলো অযোগ্যতা। অযোগ্যতা কি কি? কোনো ব্যক্তির দুটি অযোগ্যতা থাকলে অ্যাডভোকেট হতে পারবে না। যথা এটা দুটো অযোগ্যতা থাকে, মানে দুটো যদি অযোগ্যতা থাকে তাহলে সে অ্যাডভোকেট হতে পারবে না। প্রথমটা হচ্ছে সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয়ের কারণে বরখাস্ত হলে বা অপসারিত হলে। তা আপনি সরকারি চাকরি যদি করেন এবং এখান থেকে যদি আপনি বরখাস্ত হন বা অপসারিত হন তাহলে আপনি কিন্তু অ্যাডভোকেট হওয়ার অযোগ্য। তবে অপসারিত হওয়ার পরবর্তী 2 বছর অতিক্রম না হওয়া পর্যন্ত, অর্থাৎ আপনি সরকারি চাকরি থেকে বাদ হয়ে গেছেন বা বরখাস্ত হয়েছেন, এটা 2 বছর অপেক্ষা করার পর আপনি অ্যাডভোকেটের পরীক্ষা দিতে পারবেন। আর নৈতিক অবক্ষয়জনিত কারণে দণ্ডিত হলে, মানে দণ্ডিত হওয়ার পরবর্তী 5 বছর অতিক্রম না হওয়া পর্যন্ত, অর্থাৎ আপনি যদি অ্যাডভোকেট হতে চান তাহলে আপনার কোনো ক্রিমিনাল কেস বা আপনার কোনো মামলায় দণ্ডিত হওয়া যাবে না। যদি দণ্ডিত হন তাহলে আপনাকে 5 বছর অপেক্ষা করতে হবে। তাই 5 বছর পরে আপনি আবার অ্যাডভোকেট পরীক্ষা দিতে পারবেন। তাহলে সরকারি চাকরি থেকে বরখাস্ত হলে 2 বছর আর দণ্ডিত হলে 5 বছর। তার মানে সরকারি চাকরি যদি করেছেন বরখাস্ত হন তাহলে 2 বছর অপেক্ষা করতে হবে। আর আপনি যদি দণ্ডিত হন তাহলে আপনার 5 বছর অপেক্ষা করতে হবে। তো 32 অনুচ্ছেদে বলা আছে পেশাগত অসদাচরণের অভিযোগ। একজন অ্যাডভোকেট পেশাগত অসদাচরণ করলে যে কোনো ব্যক্তি তার বিরুদ্ধে বার কাউন্সিল সচিব বরাবর লিখিত অভিযোগ বা নালিশের মাধ্যমে দরখাস্ত দায়ের করতে পারেন। অভিযোগের যৌক্তিকতা থাকলে বার কাউন্সিল 33 অনুচ্ছেদ খতবের ট্রাইব্যুনাল গঠন করবে। তাহলে বাংলাদেশ বার কাউন্সিল এই ব্যবস্থা করছে যে কোনো মক্কেলের সাথে কোনো আইনজীবী যদি অসদাচরণ করে বা যদি কোনো ধরনের প্রতারণা বা কোনো ধরনের ঠকানোর চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু যে কোনো মক্কেল বা যে কোনো ব্যক্তি যে প্রতারিত হয়েছে বা যার সাথে প্রতারণা করা হয়েছে, সে কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর সেই পেশাগত অসদাচরণের অভিযোগ এনে সে কিন্তু ওই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে। তো সচিব কি করবে? সচিব ট্রাইব্যুনাল সেক্রেটারি পদাধিকার বলে, মানে আমরা জানি যে সচিব হলো ট্রাইব্যুনালের সেক্রেটারি হবে, পদাধিকার বলে। তো দরখাস্তের সাথে অবশ্যই হলফনামা সংযুক্ত করতে হবে, অর্থাৎ ওই অ্যাডভোকেট যে আপনার সাথে যে প্রতারণা করছে সেটা অবশ্যই আপনাকে কি করতে হবে? হলফনামা দিতে হবে। তো অনুচ্ছেদ 32-1 অনুযায়ী পেশাগত অসদাচরণের জন্য একজন আইনজীবী দোষী প্রমাণিত হলে ট্রাইব্যুনাল 3 ধরনের শাস্তি দিতে পারে। এখন যদি ওই যে আইনজীবীর বিরুদ্ধে আপনি অভিযোগ দায়ের করছেন, এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু 32-1 অনুচ্ছেদ অনুযায়ী মানে 3 ধরনের ওই আইনজীবীর বিরুদ্ধে শাস্তি হতে পারে। মানে অর্থাৎ যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে ওই আইনজীবীর শাস্তি 3 রকমের হতে পারে। কীরকম? প্রথমটা হচ্ছে তিরস্কার বা মৃদু ভর্ৎসনা, মানে অর্থাৎ বাংলাদেশ বার কাউন্সিল তাকে তিরস্কার করতে পারে অথবা মৃদু ভর্ৎসনা করতে পারে। তারপরে 2 নম্বর হচ্ছে যে আইন পেশা হতে বরখাস্ত, মানে আইন পেশা বা চর্চা হতে তাকে বরখাস্ত করতে পারে, যে তোমার আইনজীবী হওয়ার প্রয়োজন নাই। 3 নম্বর হচ্ছে সেটা আইন পেশা হতে বহিষ্কার বা সনদ বাতিল করতে পারে। তাহলে 3টে আপনি যদি আইনজীবী হিসেবে কোনো ক্লায়েন্টের সাথে যদি 2 নম্বরই করেন বা প্রতারণা করেন তাহলে সেটা 32-1 অনুযায়ী 32 ধারা অনুযায়ী আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে 32-1 ধারা অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল আপনার যে কাজটা করবে সেটা হচ্ছে যে আপনাকে 30 করে মৃদু ভর্ৎসনা করতে পারে, পাশাপাশি স্বাভাবিক আইন পেশা হতে বরখাস্ত করতে পারে বা আপনাকে সেরতরে বরখাস্ত করতে পারে। আর যে ব্যক্তি বা যে মক্কেল আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে তাকে কি করতে হবে? 1000 টাকা, মানে দরখাস্তের সাথে অভিযোগের সাথে 1000 টাকা জমা দিতে হবে। এই 1000 টাকা জমাদান করতে হবে। তাই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে, আবার যদি আপনি একজন আইনজীবীর বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করছেন যে সেটা যদি মিথ্যা প্রমাণিত হয়, যে ব্যক্তি বা যে মক্কেল যদি আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে, তখন তাকে 500 টাকা জরিমানা বা ক্ষতিপূরণ আদেশ বাংলাদেশ বার কাউন্সিল দিতে পারে। আর একটা বিষয় হলো যে বাংলাদেশ বার কাউন্সিলের অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত ব্যক্তি যে কাজগুলো করতে পারে শুনানি, মানে অর্থাৎ ওই যখন বিচারটা প্রক্রিয়া শুরু হবে তখন কি কাজগুলো ঘটবে সেগুলো হচ্ছে যে শুনানির আগে অভিযুক্ত আইনজীবীকে ওই অ্যাটর্নি জেনারেলকে নোটিশ প্রদান করতে হবে। অর্থাৎ ওই যে আইনজীবীর বিরুদ্ধে আপনি অভিযোগ দায়ের করছেন, যদি ওই আইনজীবী অভিযোগ দায়ের করার পূর্বে অর্থাৎ যেদিন এই কেসটা শুনানি হবে সেদিনে ওই আইনজীবী বা ওই অ্যাটর্নি জেনারেলকে নোটিশ প্রদান করতে হবে। ট্রাইব্যুনাল জেলা ও দারা জজের ক্ষমতা রাখে, মানে ট্রাইব্যুনালটা গঠন হবে, বাংলাদেশ বার কাউন্সিল যে ট্রাইব্যুনাল গঠন হবে এটার কিন্তু ক্ষমতা হচ্ছে জেলা ও দারা জজের মতো, অর্থাৎ জেলা ও দারা জজের যে ক্ষমতা ট্রাইব্যুনালের যারা সদস্য থাকবে তাদের ঠিক একই ক্ষমতা, ওই ট্রাইব্যুনালের সেম ক্ষমতা। এবং আপিল
হাইকোর্টে করতে হবে। যেহেতু এটা জেলাও দায়রা জজের, যেহেতু ট্রাইব্যুনাল ক্ষমতা জেলাও দায়রা জজের মতো, তাহলে এটার আপিল হবে হাইকোর্টে। মামলা শুনানির আগে 21 দিন বা 3 সপ্তাহ আগে আইনজীবী বা অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দিতে হবে। অর্থাৎ আপনি যে নোটিশ দিবেন আইনজীবী এবং অ্যাটর্নি জেনারেলকে, এটা অবশ্যই 21 দিন আগে হতে হবে। অভিযুক্ত অ্যাডভোকেট নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে উত্তর দেবেন। অর্থাৎ আপনি যে কোনো আইনজীবীর বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের করেন, তাহলে সে নোটিশ পাওয়ার পরেই 7 দিনের মধ্যে সে কী করতে হবে, তাকে জবাব দিতে হবে যে সে আসলে প্রতারণা বা কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন বা অসৎ আচরণ করছে কিনা। তো শাস্তির বিরুদ্ধে করণীয়, যদি একজন অ্যাডভোকেটের শাস্তি হয়েই যায়, হ্যাঁ, তাহলে 1936 মতে সংযুক্ত ব্যক্তি, অর্থাৎ যদি মক্কেল যদি ঠগে সেক্ষেত্রেও, এবং আইনজীবী যদি অভিযুক্ত প্রমাণিত হয়, তাহলে তারা কি করতে পারবে। যেমন ধরো কেউ যদি অভিযোগ দায়ের করে, সেটা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে তার 500 টাকা জরিমানা দিতে হবে একজন ব্যক্তিকে বা মক্কেলকে। আর আইনজীবী যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আইনজীবী তো 3টা শাস্তি, ওই ভর্সনা, 30 করা ভর্সনা, তারপর তার আইন পেশা চর্চা তাকে বন্ধ করা, মানে আইন পেশা চর্চা করতে না পারে সেই ব্যবস্থা করা হবে। আবার 3 নম্বর হচ্ছে তাকে তার সার্টিফিকেট ছেড়ে ধরে বহিষ্কার করা হবে। তাহলে শাস্তি যদি পায়, তাহলে শাস্তি পাওয়ার পর ওই ব্যক্তি কি করতে পারবে। এখন শাস্তির বিরুদ্ধে করণীয়, 1936 মধ্যে সংযুক্ত ব্যক্তি 90 দিন বা 3 মাসের মধ্যে হাইকোর্টে আপিল দায়ের করতে পারবে। অর্থাৎ মক্কেল মানে যে অভিযোগ দায়ের করছে যে কোনো ব্যক্তি, সেও আপিল দায়ের করতে পারবে। পাশাপাশি একজন আইনজীবীও যদি অভিযোগ প্রমাণিত হয়, সে আইনজীবীও কী করতে পারবে, মানে হাইকোর্ট বিভাগে 90 দিন বা 3 মাসের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবে। অথবা 1934-এর 8 অনুচ্ছেদ অনুযায়ী, মানে 34-8 অনুচ্ছেদ অনুযায়ী 1 মাস বা 30 দিনের মধ্যে ট্রাইব্যুনাল নিকটে রিভিউ দায়ের করতে পারবে। তাহলে যদি যে ব্যক্তি শাস্তি পাবে, যদি শাস্তির মধ্যে করণীয় অর্থাৎ শাস্তি পেয়েই গেছে, তাহলে সে কী করতে পারবে, সে হলো হাইকোর্ট বিভাগে 30 দিনের মধ্যে আপিল করতে পারবে। আর পাশাপাশি সে 30 দিনে, মানে 90 দিনের মধ্যে আপিল করতে পারবে হাইকোর্ট বিভাগে। পাশাপাশি সে ট্রাইব্যুনালে 30 দিনের মধ্যে রিভিউ করতে পারবে, যে এটা এই বিচারটা ঠিক হয়নি বা এটা যে রায় হচ্ছে সে রায়টা ঠিক না, এটা রিভিউ করার সে আহ্বান করতে পারবে 30 দিনের মধ্যে। এটা হচ্ছে 34-এর 8 অনুচ্ছেদ অনুযায়ী সে রিভিউ করতে পারবে। আর আপিল করতে পারবে হলো 36 অনুচ্ছেদ অনুযায়ী। আর 1933 বার কাউন্সিল ট্রাইব্যুনালের মোট সদস্য সংখ্যা হলো 3 জন থাকবে। তো এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করা যাবে। ট্রাইব্যুনালের মোট সদস্য সংখ্যা হবে 3 জন। তার মধ্যে বার কাউন্সিল নির্বাচিত সদস্যের মধ্যে থেকে 2 জন। এখন বার কাউন্সিলের 3 জন সদস্য থাকবে, ট্রাইব্যুনালের 3 জন সদস্য থাকবে, তার মধ্যে 2 জন থাকবে নির্বাচিত সদস্যের মধ্যে থেকে 2 জন, আর তালিকাভুক্ত আইনজীবীগণের মধ্যে থেকে 1 জন, মোট 3 জন। আর নির্বাচিত সদস্য প্লাস তালিকাভুক্ত সদস্য মোট 3 জন, অর্থাৎ নির্বাচিত সদস্য 2 জন আর তালিকাভুক্ত সদস্য থেকে 1 জন, মোট 3 জন হবে ট্রাইব্যুনালের সদস্য। আর এটা পদাধিকারগুলো হচ্ছে সচিব, বাংলাদেশ বার কাউন্সিলের সচিব, সেই পদাধিকারগুলো ওই ট্রাইব্যুনালেরও সচিব।